বন্ধুর সাথে বাজি ধরে কেমিস্ট্রি টিচারকে লাভ লেটার দেওয়ার অপরাধে প্রিন্সিপালের রুমে হাজির হয়েছে সারা। বন্ধুরা সব ফাঁক খুঁজে পালিয়েছে, ফেসে গেছে সে একা। তাতে অবশ্য তার কোনো ভয় নেই, কারণ মা এখন ফ্লাইটে, ফোন দিয়েও লাভ নেই। আর বাবা প্রিন্সিপালের বন্ধু, না হলেও কিছু বলতো না। মেয়ে অন্তঃপ্রাণ আর কি। তুমি কাকে লাভ লেটার দিয়েছো জানো? আপনার ছেলেকে, নির্ভীক কণ্ঠে জবাব দিল সারা। ঠিক, এখন বলো কেন দিয়েছো? বন্ধুদের সাথে বাজি ধরেছিলাম। ও, তাই তো বলি, এই হাদা মারামকে কেউ কেন লাভ লেটার দেবে? বাবা প্রিন্সিপালের মুখে এমন কথা আশা করেনি সারা। অবাক হলো সত্ত্বেও যেখানে সেখানে তাকে অপমান করার স্বভাবটা বাবার গেল না। জিতলে কি পেতে? একটা বাইক। তুমি বাইক চালাও? হ্যাঁ, গত সপ্তাহে অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেছে। কার চালাতে পারো? জি, তোমাকে আমি একটা কার কিনে দেব যদি আমার সাথে বাজি ধরে জিততে পারো। মুহূর্তেই চকচক করে উঠল সারার চোখ। ঝটপট নিজেকে সামলে নিয়ে বলল, কি বাজি? আমার ছেলেকে, মানে যাকে লাভ লেটার দিয়েছো তাকে বিয়ে করতে হবে। বলো রাজি? কি কি? সারা অব্র অভয়ের চিৎকার করে উঠল একসাথে। টুর হাসি হাসছেন শুধু প্রিন্সিপাল হাবিব রেজওয়ান। হাসিটা আড়াল করে নিয়ে আবারও বললেন, কি হলো বলো রাজি? সারা তখনও স্তব্ধ। অব্রের সামনে থাকা জগৎ থেকে পানি ঢেলে ডক ডক করে গিলে নিল পুরোটা। তার খাওয়া শেষ হতেই সারা তার সামনে গিয়ে বলল, স্যার আমাকেও এক গ্লাস দিন প্লিজ। আমার মাথাটা কেমন ঘুরছে। অব্র গ্লাস পানি ঢালল। সারা তা নিতে হাত বাড়িয়ে দিতেই ঠাস করে হাতের সামনে টেবিলের উপর রেখে দিল। সারা সেটা টেবিল থেকে উঠিয়ে নিয়ে নিজেও এক ডোকে পুরোটা শেষ করে গ্লাস নামিয়ে রেখে আবার নিজের জায়গায় গিয়ে দাঁড়ালো। ভাবটা এমন যেন দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো চুক্তি হচ্ছে আর সারাকে একটা সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। তেমনই গম্ভীর ভাব বজায় রেখে সারা বলল, দেখুন স্যার, হতে পারি আমি বাইক, কার এসবের লোভী, কিন্তু আমি বেঈমান নই। রাতুলকে আমি অত্যন্ত ভালোবাসি। রাতুল সেই প্রথম পুরুষ যাকে আমি সত্যিকারের ভালোবেসেছি। এই মুহূর্তে BMW আর রাতুল দুজনের পাল্লাই সমান হয়ে আছে। BMW পাল্লা ভারী হলে আমি ভেবে দেখতাম, কিন্তু যেহেতু নয়, তাই আপনার সাথে এই বাজিটা লাগা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সারার না করাই হাবিব রেজওয়ান এর মুখে কোনোই বিচলিত ভাব দেখা গেল না, বরং অত্যন্ত শান্তভাবে তিনি চশমাটা খুলে টেবিলে রাখলেন। পকেটে হাত দিয়ে ফোন বের করে কিছু একটা করছেন। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর বললেন, দেখো তো সারা, ভিডিওটা অন করতে পারো নাকি? আমি আবার এসব কম পারি। 15 দিনের মানুষ তো। হাবিব রেজওয়ান ফোন এগিয়ে দিলে সারা সেটা নিয়ে ভিডিও অন করলো। ভিডিও চালু হওয়ার কয়েক সেকেন্ড পর থেকেই সারার মুখের রং বদলাতে থাকলো। যত সময় যায় সারার মুখ ততই ফ্যাকাশে হয়। ভিডিওতে স্পষ্ট দেখাচ্ছে দুই দল মারামারি করছে। তাদের মধ্যে হঠাৎ সারা বাইক নিয়ে এসে একাই অন্য পক্ষের সবগুলোকে মেরে কুপোকাত করে দিল। একটা ছেলেকে মারতে মারতে মেরে ফেলার পর্যায়ে গেলে অন্যরা এসে থামলো তাকে। আরও দেখা যায় সবাই যখন সারাকে নিয়ে হই হুল্লোড়ে মত্ত, একটা ছেলে পিছনে এসে সারার বাইকে কেরোসিন ঢেলে তাতে আগুন লাগিয়ে দৌড়ে পালালো। চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেল সারার সদ্য কেনা 10 লাখের বাইক। ভিডিওটা দেখতে দেখতে সারার চোখে কোনো পানি এসে গেল। অ্যাক্সিডেন্ট করেছে ওটা ভুল, আসলে তার বাইকটা আর নেই। আবারও মনে পড়ে গেল দুঃখের কথাটা, আমার সাথে বাজে না লাগলে এই ভিডিও আমি সাইট মানে তোমার বাবাকে পাঠাবো। এখন বলো কোন পাল্লা ভারী? প্রিন্সিপালের কণ্ঠে সারা চোখ তুলে তাকালো। ভুলে গিয়েছিল যে সে প্রিন্সিপালের রুমে
একটু ভাবার পরে সবটা মনে পড়ে গেল। এই বুড়া তার মানে সবই জানে। এমনি পুফুও আছে। আচ্ছা, প্রিন্সিপাল যেন কি বলল? এই ভিডিও বাবাকে দেবে মনে করতে চাইল সারা। মনে পড়ার সঙ্গে সঙ্গে কারেন্টের ব্যাগে বলল, অবশ্যই BMW পাল্লা ভারী স্যার। আপনিও না স্যার? কী যে বলেন, কোথায় BMW আর কোথায় ভালোবাসা? আমি রাজি, বলুন কবে, কোথায়, কখন এই হাদারামকে তুক্কু স্যারকে বিয়ে করতে হবে? আমি সব কিছুতেই রাজি। আপনি শুধু ভিডিওটা বাবাকে দেখাবেন না কেমন? বাবা একটু ব্যাকডেটেড বলেই দূর ব্যবসায়ী মতো হাসতে লাগলো সারা। হাবিব রেজওয়ানও একইভাবে হেসে বললেন, আরে অবশ্যই, কেন বুঝবো না? ওকে তো আমি সেই ছোট থেকেই চিনি। ব্যাটা এখনও গিয়েও রয়ে গেছে। আচ্ছা, তাহলে ও কথাই রইল। আমি তোমাকে বিয়ের দিনক্ষণ জানিয়ে দেব। এখন তুমি এসো। কিন্তু স্যার, বাবা রাজি হবে কি? হবে না মানে হতেই হবে। তুমি কোনো চিন্তা করো না, সব আমার উপর ছেড়ে দাও। ওকে স্যার, থ্যাংক ইউ। সারা চলে গেলে অব্র এক লাগে চেয়ার ছেড়ে উঠে বলল, তোমার মান সম্মানের জন্য এতক্ষণ আমি কিছু বলিনি বাবা, কিন্তু এখন আর না। এই মেয়েকে মরে গেলেও বিয়ে করব না আমি। বিয়ের আসরে সবাই শুনবে বর পালিয়ে গেছে। আমি তোমার বাধ্য ছেলে, তাই আগেই জানিয়ে রাখছি যেন শেষ বয়সে এসে তুমি হার্ট অ্যাটাক না করো। হাবিব রেজওয়ান এবারের বিচলিত হলেন না, শান্ত কণ্ঠে বললেন, বাজের কথা ভুলে যেও না অব্র। অব্রর সঙ্গে সঙ্গে মনে করতে লাগলো বাবা কোন বাজের কথা বলছে। মাস দুয়েক আগের কথা। সাইদ চৌধুরী অর্থাৎ সারার বাবা এলেন হাবিব রেজওয়ান এর বাড়িতে। সন্ধ্যা থেকে দুই বন্ধু মিলে বেশ জমিয়ে আড্ডা দিয়ে ফিরে আসার আগ দিয়ে সাইদ চৌধুরী বললেন, তোর আমাকে একটা সাহায্য করতেই হবে বন্ধু। তুই না করলে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আহা, আগে বল তো কী হয়েছে? সারাকে তো চিনিস, একটা মাত্র মেয়ে আমার। তোর কলেজেই পড়ে। কোথা থেকে একটা ছেলের পাল্লায় পড়ছে। এখন তাকে নাকি মরে গেলেও ছাড়বে না। কি এক জেদ ধরে বসেছে, তাতে সমস্যা কি? মেনে নে। ছেলে কি খুব খারাপ? খারাপ মানে আস্তে একটা শয়তান। আমার সাথে দেখা করানোর পর আমি ওর ব্যাপারে খোঁজ নিই, জানতে পারি হারামজাদা এমন বাচ্চা বাচ্চা বড়লোক মেয়েদের ফায়াস। তারপর কারোর সম্ভ্রম। এখন তুই বল, এই ছেলেকে আমি কিভাবে মানব? সারাকে সব খুলে বলছিস না কেন? তোর মনে হয় আমি বলিনি, কিন্তু সারা তো সারাই। কে জানে কি দিয়ে ব্রেন ওয়াশ করেছে। জানোয়ারটা কিছুই বিশ্বাস করলো না, উল্টো আমাকেই বাংলা সিনেমার ভিলেন বলে চলে গেল। এখন তুই বল আমি কি করব? আমার তো গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আরে থাম, এত হতাশ হোস না, আমাকে দেখতে দে। তুই সত্যি দেখবি বন্ধু? হ্যাঁ, আমি দেখছি। তুই বাড়ি যা। সাইদ চৌধুরীকে বাড়ি পাঠাইয়ে দিয়ে হাবিব রেজওয়ান গেলেন ছেলের ঘরে। ফোন সারার ছবি বের করে বললেন, মেয়েটাকে চেনো? আমাদের কলেজের ছাত্রী। অব্র ল্যাপটপে কাজ করছিল। বাবার কণ্ঠে সেদিকে কাকালো। চিনব না আবার? এই মেয়েকে কে না চেনে? এর নাম সারা। কলেজ মাথায় করে রেখেছে এই মেয়ে। প্রতিদিন নতুন নতুন ঝামেলা করে, পড়ালেখার নাম গন্ধ নেই। জুনিয়রদের অত্যাচার করে শেষ করে দিয়েছে। কেউ কিছু বলবে সেই সাহসও পায় না। আজ তো গ্যাং নিয়ে যে ঘরে। তার সিনিয়রদের সাথে প্রেম পরিচিত লেগেই আছে। মাসে 2 বার করে বয়ফ্রেন্ড বদলায়, একটা ছাড়ে আর একটা ধরে। ছেলেগুলো কি বেহায়া? জানেই এই মেয়ে কেমন, তাও ওখানেই মরতে যায়। বাহ, তুমি তো দেখি অনেক কিছু জানো। এখন আরেকটা কথা শোনো। সারা আমার বন্ধু মানে তোমার সাইড আঙ্কেলের মেয়ে? কি সাইড আঙ্কেলের মতো মানুষের এই মেয়ে?
হ্যাঁ, সাইদ বলল, এখন যে ছেলেটার সাথে আছে সে নাকি ভালো ছেলে না। আমি যে কোনোভাবে ওকে ওই ছেলের থেকে দূরে সরাই, অসম্ভব। জীবনেও পারবা না। কেন? না পারার কি আছে? পারবা না কারণ এটা সারা। অন্য কোনো মেয়ে হলে আমি মানতাম, কিন্তু এই মেয়েকে সোজা করার চেয়ে কুকুরের লেজ সোজা করা বেশি সহজ। আর যদি আমি পারি, তাহলে আমার BMW কার তোমার? শিওর তো? শিওর, কিন্তু আমার তোমার সাহায্য লাগবে। যে কোনো সাহায্যই করতে পারি, কারণ আমি জানি তুমি জিতবা না। সেটা না হয় সময় আসলেই দেখা যাবে। তুমি বলো, যা করতে বলবা সেটা করবে কি না? করব, যাও। প্রমিস? ছেলের দিকে হাত বাড়িয়ে বললেন হাবিব রেজওয়ান। অব্র তার হাতে হাত রেখে বলল, প্রমিস। সেদিনের ঘটনা মনে পড়ার পর দপ করে চেয়ারে বসে পড়ল অব্র। সে যে খুব ভালোভাবেই চোরা পাকে আটকে পড়েছে তা আর বুঝতে বাকি নেই। প্রমিস যখন করেছো তখন রাখতে তোমাকে হবেই। এখন তাড়াতাড়ি বিয়ের জন্য রেডি হও। আমরা আজ রাতেই সাইডের বাসায় যাচ্ছি, ওখানেই তোমাদের বিয়ে হবে। অব্র কি প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারছে না, পাথরের মতো বসে আছে। হাবিব রেজওয়ান উঠে দাঁড়ালেন চেয়ার ছেড়ে, যেতে যেতে বললেন, আর তোমার BMWর চাবিটা রেখে যেও, ওটা আজ থেকে সারার। আ সাথে সাথে ঘর কাঁপিয়ে চিৎকার করে উঠল অব্র। কলেজের প্রিন্সিপালের সাথে বাজি ধরে তার ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছে সারা। রুম থেকে বেরিয়ে মাঠের মাঝে যেতে না যেতেই তার সব বন্ধুরা এসে ঘিরে দিল তাকে। সারার বন্ধু মহলে গুনে গুনে 7 জন: মাইশা, রুমকি, নীতি, সাদমান, নয়ন, আদ্র, আর সব শেষে সারা নিজে। সারাকে দেখতে পেয়ে সকলে একযোগে ছুটে এসেছে। রুমকি গিয়ে এক দৌড়ে সারাকে জড়িয়ে ধরল। সারা বিরক্তি স্বরে বলল, ওফ, গরমের মধ্যে এমন ল্যাপটালেপটি করিস না তো, মাথা খারাপ হয়ে আছে আমার। না, আমি ছাড়বো না। আমরা কত ভয় পেয়ে গিয়েছিলাম জানিস? সিরিয়াসলি, আমার ফ্রেন্ড হয়ে তোরা ভয় পাস? তোরা তো আমার মান সম্মান সব নালায় ডুবিয়ে দিবি। সর সর। সারার কথা শেষ হতেই মাইশা গুনগুন করে কেঁদে উঠল। রুমকে এবার সত্যি সারাকে ছেড়ে দিল। অবাক হয়ে মাইশার দিকে তাকিয়ে বলল, কী রে, এমন মরা কান্না জুড়লি কেন? মানুষ তো স্বামী মরলেও এমন করে কাঁদে না। সাদমানের আবার একটুতেই বিরক্ত লাগে। সেখানে গুরুতর মুহূর্তে এমন ন্যাকা কান্নায় মেজাজ বিগড়ে গেল তার। কটমট করে বলল, এই তুই থামলি? আর একবার ফ্যাস ফ্যাস করলে কানে নিচে দুগা বসিয়ে দিব কিন্তু। সাদমানের রামধমক খেয়েও মাইশা কান্না থামালো না। উল্টো কান্নার বেগ 2 গুণ বেরিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল, আই অ্যাম সো সরি সারা। বিশ্বাস কর, আমি ইচ্ছা করে করিনি, কিছু করতে বাধ্য হয়েছিলাম। আমার আর কোনো উপায় ছিল না। এ মাইশার কথা বোধগম্য হলো না কারো। সারা সন্দিহান কণ্ঠে বলল, ভালো মতো জেরে কাজ তো কী করেছিস তুই? আগে তুই বল, শোনার পর মারবি না। তুই মারলে আমি মরেই যাব সারা। ফুপিয়ে ফুপিয়ে বলল মাইশা। রুমকি বলল, তার মানে তুই মার খাওয়ার মতো কাজ করেছিস, তাই না? এ করে আবারও পুরো দমে কেঁদে উঠল মাইশা। সাদমানের বিরক্ত পৌঁছে গিয়েছে চরম পর্যায়ে। ধমক দিয়ে বলল, চুপ, আর একবার কাঁদলে মেরে হাড্ডি ফাটিয়ে দেব। ফাজিল কোথাকার, বল কি করেছিস? আমি ম্যাথে ফেল করা আটকাতে প্রিন্সিপালের সাথে হাত মিলিয়ে সারাকে ওই বাজি ধরিয়েছিলাম। সাদমানের বাড়ি খেয়ে হড়বড় করে বলে ফেলল মাইশা। সবার কাছে চোখ চড়ক গাছ। সারা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হিমশীতল কণ্ঠে বলল, যা বলছিস পরিষ্কার করে বল মাইশা। আমার হাত কিন্তু উসখুস করছে। আসলে আমি এবার ম্যাথে ফেল করতাম। একদিন প্রিন্সিপাল ডেকে নিয়ে গিয়ে বললেন, তারপর আমি অনেক রিকোয়েস্ট করাতে বললেন তোকে দিয়ে যদি অব্র স্যারকে
লাভ লেটার দেওয়াতে পারি তাহলে পাস করিয়ে দেবেন, তাই আমি বাজি ধরে তোকে দিয়ে ওই লেটার পাঠিয়েছি। ওই লেটারটাও প্রিন্সিপাল স্যারেরই দেওয়া, আমি শুধু তোকে দিয়েছি, আর কিছু করিনি, বিশ্বাস কর। ওই সময় এটা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। নিজের ভুল স্বীকার করে মাইশা আবারও কাঁদতে আরম্ভ করলো। ওদিকে সাদমানের মাথায় রক্ত উঠে গিয়েছে। সাদমান তার শার্টের হাতা গোটাতে শুরু করেছে। ইতোমধ্যেই সারাকেও তার পনিটেইল বাঁধা চুলে খোপা করতে দেখে মাইশার আর বুঝতে বাকি রইল না এরপর তার সাথে কি হতে চলেছে। মনে মনে রেডি, 1 2 3 বলে উল্টো ঘুরে দিল এক দৌড়। পিছু পিছু দৌড়াতে লাগলো সাদমান। সারাও ওদের তিনজনকে দৌড়াতে দেখে বাকিরাও দৌড়াতে আরম্ভ করলো। মাইশা দৌড়াচ্ছে প্রাণপণে, সাদমানের মুখে গালির ফোয়ারা। সারা দৌড়াচ্ছে আর বলছে, দাঁড়া বলছি দাঁড়া, একবার তোকে হাতের কাছে পাই। সারা জীবন দুটো প্র্যাকটিস করে যা শিখেছি সব তোর ওপর অ্যাপ্লাই করব আজ। থাম বলছি, থাম। পুরো মাঠ কয়েক দফা চক্কর কেটে পিঠের ওপর 10-12টা কিল ঘুষি, চুলের মুঠিতে কয়েকটা টান খেয়ে রেহাই পেল মাইশা, সেটাও আদ্র। নীতি গিয়ে দুজনকে ধরেছে বলে রক্ষা, নইলে হাত পা আজ ভাঙত নিশ্চিন্ত। গম্ভীর মুখে বসে রয়েছে 7 জন। সকলের মাথায় এখন একটাই চিন্তা, কিভাবে সারাকে এই বিয়ের হাত থেকে বাঁচানো যায়। বেশ অনেকক্ষণ চিন্তা করার পর রুমকি বলল, আমি একটা কথা বুঝেছি। সব কটা চোখ একযোগে হুমড়ি খেলো রুমকির ওপর। সারা উত্তলা হয়ে বলল, কি বুঝেছিস বল? বুঝেছি যে সারার এখন এই বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। সঙ্গে সঙ্গে মারার জন্য হাত তুলে ফেললো সারা। আদ্র ঝটপট তাকে আটকে ধরল। হাত ছাড় আদ্র, আজ একটা হেস্তনেস্ত আমি করবই। শান্ত হ সারা, ভালো করে ভেবে দেখ। রুমকি কিন্তু কথাটা ভুল বলেনি। আদ্রর কথায় সবাই আবারও ভাবতে বসলো রুমকির কথা নিয়ে। কিছুক্ষণ ভেবে সারা বলল, ঠিক আছে, যেহেতু বিয়ে না করে কোনো উপায়ই নেই সেহেতু বিয়েটা আমি করব। কিন্তু বিয়ের পর এই অব্র মাস্টারকে এত জ্বালাবো যে বেটা নিজে জেসে পড়ে আমাকে ডিভোর্স দিতে চাইবে। হ্যাঁ, এটা ভালো প্ল্যান, উৎফুল্ল হয়ে বলল সাদমান। ওকে, তাহলে ওই কথাই রইল, আগে বিয়ে তারপর ডিভোর্স। আর এখন BMW পা উপলক্ষে পার্টি। সারার কথায় সকলের মাথা থেকেই চিন্তা পাহাড় নেমে গেল। একসাথে হই হুল্লোড় করে উঠল সকলে, চিৎকার করে বলল, ইয়ে। পার্টি করতে করতে সারা এতই বিভোর ছিল যে বাড়ি ফিরল রাত 1:30টায়। ড্রয়িং রুমের দরজা খুলে চুপি চুপি ভেতরে আসতে লাগলো। ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে সব কিছু। সারা ফোনের ফ্ল্যাশ অন করে লাইটের সুইচ টিপল। ফোনের ফ্ল্যাশ অফ করে ব্যাগে ভরে পিছনে তাকাতেই আকাশ থেকে পড়ার উপক্রম হলো তার। ড্রয়িং রুমে চারদিকে 4 জন, হাবিব রেজওয়ান, তার ছেলে অব্র রেজওয়ান, সাইদ চৌধুরী এবং দাড়ি টুপি পরা এক অচেনা মানুষ বিভোর ঘুমে রয়েছে। তাৎক্ষণিক সারার মনে পড়ল আজকেই তো তার বিয়ে হওয়ার কথা। পার্টি করতে গিয়ে ভুলে গিয়েছে সে। সারা ধীর পায়ে এগিয়ে গেল। ঘড়িতে বাজে 1:45। এত রাতে কাউকে ডাকা ঠিক হবে না। ওদিকে তার আসছে না ঘুম, তাই সময় কাটাতে টিভি অন করে সাউন্ড একদম কমিয়ে দিয়ে তার প্রিয় হরর মুভি দেখতে লাগলো। মাঝে একবার উঠে গিয়ে নিজের জন্য এক বাটি স্যুপ নুডলস বানিয়ে এনে আবারও খেতে খেতে দেখতে লাগলো। এভাবে সময় কত গড়ালো জানা নেই সারার। টিভিতে দেখাচ্ছে রক্তহীন করে দেওয়া দৃশ্য। সারা দেখছে আর মাঝে কেঁপে কেঁপে উঠছে। ঠিক যেই মুহূর্তে রোমান্স পৌঁছে গেল সর্বোচ্চ পর্যায়ে, কোনো এক মনুষ্য সন্তানের বিকট চিৎকারে চমকে উঠল সারা। বেশ কিছুক্ষণ যাবৎ এলোমেলো মিউজিকের শব্দ পাচ্ছিল অব্র। কোথায় হচ্ছে বোঝার জন্য চোখ খুলতেই দেখে একটা বিকট বিভৎস ভূত হা করে গিলে ফেলতে চাইছে তাকে। ঘুম থেকে ওঠার টিভি না বাস্তব বুঝতে পারেনি। তার চিৎকারে বাকিরাও ধরফর করে উঠে বসলো।
হাবিব রেজওয়ান ধমক দিয়ে বললেন, এই হাদা, এত বড় হয়ে গেছিস তাও ভূত দেখে ভয় পাস? ছেলে বিয়ে করতে এসে তো দেখি মান সম্মান হাতে করে ফিরতে হবে তোর জন্য। আহা, অযথা ওকে বকছিস কেন? হুট করে দেখে ভয় পেয়েছে বেচারা। আর সারা, এত দেরি করলি কেন মা? তোর স্যাররা সে কখন থেকে অপেক্ষা করছে তোর জন্য। সারা মুভি দেখে যা না ভয় পেয়েছিল, অব্র চিৎকারে তার চেয়ে 1000 গুণ বেশি ভয় পেয়েছে। মিনমিন করে বলল, সরি বাবা, আস্তে আস্তে হয়েছে। এখন উঠে এসো সারা, তোমাদের বিয়েটা দিয়ে আমি বাড়ি ফিরবো। কাজী সাহেব বিয়ে পড়ান। আরে কেউ এই ভূতের নেত্র বন্ধ করুন দয়া করে। আমি যে চোখ খুলতে পারছি না, প্যান্ট ভিজে গেলে আবার গোসল করতে হবে। কাজী সাহেবের আহাজারি শুনে সারা ঝটপট টিভি বন্ধ করে দিল। অতঃপর রাত 3:25 তার বিয়েটা হয়ে গেল তারই কলেজের টিচারের অব্র রেজওয়ানের সাথে। নূর বিয়ে পড়ানো হতেই সাইদ চৌধুরী উৎফুল্ল হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, মাশাল্লাহ, আল্লাহ আল্লাহ। কাজী সাহেব তাড়া দিয়ে বললেন, আরে আরে থামুন থামুন, এত কিছু একসাথে বলে না তো, শুধু আলহামদুলিল্লাহ বললেই হয়। আপনি বুঝবেন কাজী সাহেব, আমি আজকে কত খুশি। আমার মেয়ের জন্য আমি ধনী পাত্র তো পেতাম, কিন্তু এমন ভদ্র, মার্জিত, শিক্ষিত, বিচক্ষণ ছেলে কখনোই পেতাম না। পরপরই হাবিব রেজওয়ানের দিকে তাকিয়ে বললেন, তোর প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকবো বন্ধু। আরে এখন তো মিষ্টি মুখ করার পালা। সারামা, কি খাচ্ছিস তুই একা একা? দে সবাইকে। সারা তার বাকি নুডলসটুকু শেষ করছিল। মুখ ভর্তি নুডলস তার এখন। সে ঝটপট সেটা দু চাবানি দিয়ে গিলে নিয়ে বলল, এটা মিষ্টি না বাবা। আরে না হলো মিষ্টি, তুই দে তো। কিন্তু এটা খেলে তো মিষ্টি মুখ হবে না, হবে ঝাল মুখ। হোক, তুই তাই দে। সারার দেওয়ার জন্য অপেক্ষাও করলেন না সাইদ চৌধুরী। হাত থেকে একরকম কেড়ে নিয়ে এক চামচ করে সবার মুখে দিলেন। হাবিব রেজওয়ান মুখে নিয়ে বললেন, বাহ, পাত্রী তো দেখি বেশ ভালো রান্না করে। সাইদ চৌধুরী গর্বিত বাবার ন্যায় হাসলেন। সারা বিড়বিড় করে বলল, ওই নুডলস অবধি আমার দৌড়ে স্যার। একই সাথে অব্র বিড়বিড়িয়ে বলল, আমার জীবনটাও এভাবেই রান্না করে দেবে বাবা। বিয়ে পড়ানো ঝালমুখের সব পর্ব শেষ করে হাবিব রেজওয়ান ওই রাতেই ছেলে বউ নিয়ে বাড়ি ফিরতে মন স্থির করলেন। বাড়ি ফেরা হলো অব্র BMW কারে। সারা রাস্তা গাড়িতে বসে সারা শুধু এই কথাই ভাবল যে আজ থেকে এই গাড়ি তার, এই সুন্দর যা চকচকে রাজকীয় গাড়িটা তার। ভাবতেই সারা সর্বাঙ্গে শিহরণ বয়ে যাচ্ছে। এমন না যে সে কখনোই গাড়িতে চড়েনি, অনেক চড়েছে। সাইদ চৌধুরী বলতে গেলে গাড়ির বহর আছে, কিন্তু সারাকে পুরোপুরি কোনো গাড়ি কখনোই দেওয়া হয়নি। তার মায়ের ধারণা সারা এসব গাড়ি নিলেই ভেঙে ফেলবে, তাই তার অথবা সাইদ চৌধুরীর উপস্থিতিতেই সারার কেবল সারার গাড়িতে বসার অনুমতি রয়েছে। বাইকটা অনেক আবদার করে অনেক কাঠখড় পুড়িয়ে বাবার থেকে কিনে নিয়েছিল সে, সেটাও তো ভেঙে পুড়ে ছাই। গাড়ি থামলো মাধুরী ভিলার সামনে। সারা গাড়িতে ঘুমিয়ে পড়েছে। অব্র গাড়ি থেকে নেমে দেখলো ভোর হয়ে গিয়েছে। চারদিকে দোয়েলের ডাক। অন্যদিকে শুনতে ভালো লাগলেও আজ লাগছে না। যাবজ্জীবন সাজা ঘোষিত অপরাধীর মতো চেহারা করে রেখেছে সে। কি ব্যাপার, গাড়ির থেকে নেমে গেলেই যে সারাকে কে নামাবে? দুটো পা থাকতে অন্য কেউ কেন নামাবে? নিজেই নামবে। ভালো করে তাকিয়ে দেখ হাদা, ঘুমিয়ে পড়েছে মেয়েটা। অব্র তাকিয়ে দেখলো সত্যি সারা ঘুমিয়ে পড়েছে, কিন্তু তাতে তার কি? ওকে কোলে নে, তোর ঘরে নিয়ে গিয়ে শুয়ে দে, দেখিস আবার জেগে যায় না যেন। সারা রাত ঘুমায়নি। হাবিব রেজওয়ান ফরমান জারি করে চলে গেলেন। স্ত্রী তার অপেক্ষা করছে সারা রাত।
অভ্র বাবার কথা মতো সারাকে কোলে করে নামলো গাড়ি থেকে। বাড়ির দরজায় পা দিতে একটি 9 থেকে 10 পড়া ছেলে ঝড়ে বেগে ছুটে এলো। এসে হড়বড় করে বলল, ভাবি কোথায় ভাই? এই অবধি বলে আর বলতে পারল না সে। প্রথমে একটু অবাক হয়ে পরক্ষণে দুষ্টু হাসি ছেয়ে গেল তার ঠোঁটে। বাবা, তুমি বিয়ে করতেই চাইছিলে না, এখন আবার বউকে কোলে করে বাড়ি ফিরছ? ভালোই ভালোই, আস্তে কথা বল অভি, সারা ঘুমাচ্ছে। ওহো, অভি বেশ মজা পাচ্ছে। অভ্র সেসবে মন নেই। সেই অভিককে পাশ কাটিয়ে ভিতরে চলে গেল, গিয়ে পড়ল মায়ের সামনে। মাধুরী তার ছেলের বউকে দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছে। অভ্রকে দেখে দ্রুত পায়ে এগিয়ে এলেন। দেখি বৌমার মুখটা দেখি। সেকেন্ড কয়েক ভীষণ মনোযোগ দিয়ে দেখলেন তিনি। কি সুন্দর দেখতে, মাশাআল্লাহ, নজর না লাগে কারো। চোখের কোণ থেকে একটু কাজল নিয়ে সারার গলায় আলতো করে লাগিয়ে দিলেন তিনি। নিয়ে যা অভ্র, বেশিক্ষণ ধরে রাখলে হাত ব্যথা করবে। অভ্র এলো নিজের ঘরে, সারাকে শুইয়ে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঘুম তারও হয়নি, কিন্তু আসছে না। একটু পর রেডি হয়ে আগেই কলেজে চলে গেল। সারা প্রায় পুরোটা দিন ঘুমিয়েই কাটালো। মাঝে বেশ কয়েকবার মাধবী দেখেছেন তাকে, অভিও দেখেছে দুবার। একবারও কেউ সারাকে তুলে বসাতে পারেনি। সন্ধ্যা গড়িয়ে রাত হলে তবে যে তার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠেই এক দফা আকাশ থেকে পড়ল সে। একটা কানায় ফুল দিয়ে সাজানো ঘরের বিছানায় শুয়ে আছে সে। কয়েক মিনিট তো সে মনেই করতে পারল না যে সে কোথায়। মনে পড়ার পর আরেক দফা আঁতকে উঠল বেচারি। এটা যে অভ্র স্যারের ঘর, আর ঘরটা যে তার বাসরের জন্য এভাবে সাজানো হয়েছে বুঝতে বাকি রইল না তার। বিছানায় থম মেরে বসে থাকা অবস্থায় ঘরে ঢুকলেন মাধুরী। মিষ্টি এসে বললেন, তুমি উঠেছো? বাবা, সেই কতবার ডাকলাম, বললাম একটু খাও। আশা হোক, এখন যাও, হাত মুখ ধুয়ে এসো। সবাই খাবার টেবিলে অপেক্ষা করছে তোমার জন্য। এই ঘরে থেকে বেরিয়ে দাঁড়ানে গেলেই ড্রয়িং রুম। মাধুরী বেরিয়ে গেলে সারা হাত মুখ ধুয়ে খেতে গেল। খাবার টেবিলে বসে আছে 3 জন, হাবিব রেজওয়ান, অভ্র রেজওয়ান। 3 নম্বর ছেলেটিকে সারা চেনে না। সারাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে অভি বলল, লজ্জা পেও না ভাবি, বসে পড়ো। আমুর পোড়াও খুবই টেস্টি, বসে পড়ো। মাধুরী হাসলেন। অভ্র পাশে চেয়ার টেবিল থেকে বের করে বললেন, হ্যাঁ মা, বসো, খেয়ে যাও। সারাদিন তো কিছুই খাওনি। সারা বসলো চেয়ারে। আসলেই তার বড্ড খিদে পেয়েছে। গপ গপ করে 2 প্লেট পোলাও খেয়ে ফেললো। খাওয়া শেষে অভ্রকে বলা হলো সারাকে নিয়ে ঘরে যেতে যেতে অভ্র বলল, তুমি কি সারাদিন ঘুমিয়েছো? মানে ওই আর কি, এখন কি আবার ঘুমাবে? মনে হয় না। তোমার যা ইচ্ছা, কিন্তু আমাকে বিরক্ত করবে না। আমি খুবই টায়ার্ড, ঘুমাবো এখন। স্যার মনে মনে বলল, আমার ঠেকা পড়েনি আপনাকে বিরক্ত করার মুখে বলল। ওকে স্যার। অভ্র ঘরে ঢুকেই ঘুমিয়ে পড়ল। বিছানার এক পাশে ঘুমিয়েছে সে, আর এক পাশে সারা গিয়ে বসলো। কি করবে ভাবতে ভাবতে ঠিক করলো কাল রাতে মুভিটা শেষ করেনি, ওটাই শেষ করবে আজ। যাই ভাবা সেই কাজ। ব্যাগ থেকে ফোন বের করে সাউন্ড কমিয়ে মুভি অন করলো সারা। একটু আগে থেকে দেখতে লাগলো ঠিক যেই জায়গায় গতদিন অভ্র চিৎকার করে উঠেছিল, আজকেও ঠিক সেই জায়গাতেই আবারও চিৎকারের শব্দ শুনে কেঁপে উঠল সারা। পাশে তাকিয়ে দেখলো অভ্র চোখ বড় বড় করে বসে আছে। সারা বিরক্ত হয়ে বলল, আপনি তো ঘুমাবেন বললেন, এখন চিল্লাচ্ছেন কেন? আমি তো চিৎকার করিনি। তাহলে কে চিৎকার করলো? বিছানা ছেড়ে নামলো সারা। খাটের নিচে উকি দিতেই 4টে ভূতের সন্তানের অস্তিত্ব দেখতে পেয়ে নিজেও চিৎকার করে উঠল।
তার চিৎকারে খাটের নিচের প্রাণীগুলো আবার চিৎকার দিল। পাল্টাপাল্টি চিৎকার শুনে অভ্র হুড়মুড় করে খাট থেকে নেমে ধমক দিয়ে বলল, এই কে খাটের নিচে? বের হও, বের হও বলছি। ধমক শুনে একে একে বেরিয়ে এলো সাদমান, রুমকি, মাইশা, নয়ন। সারা তাদের দেখে আবারও চিৎকার করে উঠল, তোরা? অভ্র বুক কুঁচকে শুধালো, কি? রুমকি বলল, সরি স্যার, আমরা আসলে আপনার ঘরে আসিনি। আমরা এসেছিলাম আমাদের ফ্রেন্ডের বাসর ঘরে, কিন্তু বুঝতে পারিনি যে রোমান্টিক মুভি দেখতে এসে হরর মুভি দেখতে হবে। চারজনই মাথা নিচু করে রেখেছে। অভ্র শুনে অবাক। সারা বলল, স্যার আপনি একটু বাইরে যান তো, আমি ওদের সাথে পার্সোনালি কিছু কথা বলতে চাই। অভ্র বিরক্ত হয়ে বাইরে চলে গেল। ভেতর থেকে আবারও এলো পাথারি কিছু চেঁচামেচির শব্দ শুনতে পেল সে। 10 মিনিট পর সারার দরজা খুলল। কেউ বের হলো কপাল ফাটা অবস্থায়, কারোর গালে কালচে জখম, কারোর আবার জায়গায় জায়গায় রক্ত। একে একে লাইন ধরে অভ্রর সামনে দিয়ে বেরিয়ে গেল সবাই। ওরা বেরোলে সারা বলল, এবার আপনি আসতে পারেন স্যার। অভ্র মাথা হ্যাং আমতা আমতা করে বলল, না থাক, আমি বাইরেই ঠিক আছি, তুমি যাও। আজ থেকে তো এই ঘর তোমারই। মনে মনে বলল, যে সিন দেখলাম এরপর ভিতর যাওয়ার মানেই হয় না। গল্প রৌদ্র দুয়ারে ভেঙে পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।